প্রিয় ছাত্রছাত্রীরা, প্রত্যেকেই খুব সুন্দরভাবে তোমরা পড়াশোনা করো এবং তার মূল উদ্দেশ্য থাকে পরীক্ষার খাতায় যাতে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায় এবং একটি ভালো নাম্বার তোলা যায়। কিন্তু সমস্যা অনেকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ভালো করে তো পড়াশোনা করে যাই, তা সত্ত্বেও পরীক্ষার খাতায় লেখার পরও নাম্বার ঠিকঠাক আসে না। তার কারণ আমি যেটা বুঝতে পারি সেটা ভূগোলের ক্ষেত্রে মূলত পয়েন্ট করে করে লেখা এবং তার সাথে ডায়াগ্রাম দেয়া। পয়েন্ট করে যদিও বা অনেকে লেখো, ডায়াগ্রাম একেবারে আঁকাতে অনেকেই খুব কাঁচা এবং তাদের কাছে ডায়াগ্রাম বিষয়টা ভীষণ ভয়াবহ লাগে। আর যারা অনেকে ডায়াগ্রাম দাও লেখো, তো সেক্ষেত্রে কি হয়, তো পয়েন্টগুলো ঠিকঠাকভাবে হয় না, একটানা লেখা হয়। তো আজ থেকে কয়েকটি পর্বে পরপর কতকগুলি প্রশ্নের মধ্য দিয়ে, বিশেষ করে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্য দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করব কিভাবে লিখতে হয় এবং কেমন করে অতি কম সময়ে অতি সহজে ডায়াগ্রাম আঁকতে হয়। তো এটাই আমার কাজ হবে এখন থেকে, তোমাদের কাছে নোট তৈরি করে দেওয়া নয়, নোট কিভাবে লিখতে হয় এবং তার সাথে কিভাবে ডায়াগ্রামকে অতি সহজে তুলে ধরা যায়। এখানে আজকে যে প্রশ্নটি আছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ, তো সেক্ষেত্রে আমি এখানে তৈরি করে দিয়েছি ঠিক কিভাবে লিখতে হয় এবং লেখাটা কেমন হয়। পরবর্তী ভিডিওগুলোতে এই কি লিখতে হবে সেটা তোমরা লিখবে, কিন্তু কেমন করে লিখতে হবে সেটা আমার তুলে ধরা মূল উদ্দেশ্য থাকবে। তো এক্ষেত্রে একটা নমুনা হিসাবে তুলে ধরেছি, তো সেক্ষেত্রে তোমরা একটুখানি দেখবে। শুরু করি আজকের তোমার হচ্ছে পঠন পাঠন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ। তো যে কোনো প্রশ্ন, যাই প্রশ্ন, বড় প্রশ্ন আসুক না কেন, তো তার একটা ভূমিকা হয়। ছোট প্রশ্ন হলেও, 3 নম্বরের প্রশ্ন হলেও তার এক লাইন হলেও একটা ভূমিকা হবে। সুতরাং ভূমিকা ছাড়া কখনোই প্রশ্ন তোমরা শুরু করবে না, এটা হচ্ছে মেন পার্ট। তো এখানেও একটি ভূমিকা শুরু করেছি যে পার্বত্যাঞ্চলে হিমবাহ মূলত উৎপাটন ও অবঘর্ষ প্রক্রিয়াতে বিভিন্ন প্রকার ভূমিরূপ গঠন করে। এই ভূমিরূপগুলি নিচে আলোচনা করা হলো। এমন নয় যে ভূমিকা প্রচুর বড় লিখতে হয়, কিন্তু যে কোনো ক্ষেত্রে, যেমন কোনো একটা বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মেনুতে একটা স্টার্টার থাকে, ঠিক এরকমভাবে বড় নোটের ক্ষেত্রেও তোমাদের একটা স্টার্টার হিসাবে ভূমিকা রাখতে হবে। এটা হচ্ছে মূল কথা। তো এখানে ভূমিরূপগুলি হলো বলে যে কোনো তিনটি ভূমিরূপ, আমি যেমন এখানে তিনটি ভূমিরূপ দেখিয়েছি, সার্ক বা কড়ি, পিরামিড চূড়া আর ঝুলন্ত উপত্যকা। তোমরা তোমাদের মতন করে করতে পারো। তো প্রথম যে ভূমিরূপ সার্ক বা কড়ি, এক্ষেত্রে মূলত যেটা তোমরা মূলত খেয়াল রাখবে যে যাই ভূমিরূপ এই ধরনের আসুক না কেন, সেটা কাকে বলে একটা পয়েন্ট দিয়ে লিখবে, যাকে আমরা সংজ্ঞা বলে থাকি। তারপরে লিখবে উৎপত্তি, তারপরে বৈশিষ্ট্য লিখতে পারো, উদাহরণ লিখতে পারো, যেটা সুবিধা হবে, যেমন প্রশ্ন আসবে সেই মতন। তো আমরা একটা না একটা লিখে দিয়ে তারপরে একটা যা হোক করে ডায়াগ্রাম দিলাম, এরকম করলে কিন্তু পূর্ণ নম্বর আসবে না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে সংজ্ঞা দিতে হবে। সংজ্ঞাতে এমন নয় যে বিরাট বড় আকারে সব কিছু লিখে দেবো, সংজ্ঞা মানে এক কথায় ছোট্ট করে লিখবো বিষয়টা। যে যেমন এখানে লিখেছি যে পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে হাতল ছাড়া ডেক চেয়ারের মতন যে ভূমিরূপ তৈরি হয় তাকেই ফ্রান্সে সার্ক এবং স্কটল্যান্ডে কড়ি বলা হয়। এখানে আর কিচ্ছু নয়, কিভাবে হয় বললাম না, কিভাবে হয় কোথায় লিখবো, ঠিক তার পরের পয়েন্টে কি না উৎপত্তি। উৎপত্তি কী হয় না, পার্বত্য অঞ্চলে মূলত কী কাজ করে হিমবাহ, আমরা জানি উৎপাটন এবং অবঘর্ষ প্রক্রিয়া। তো উৎপাটন প্রক্রিয়ায় কি হয়, পাহাড়ের যে খাড়া ঢালটা আরও খাড়া হয়ে যায়, খুবলে খুবলে উঠে আসে পাথরগুলো। আর সেই হিমবাহ যখন পর্বতের খাড়া ঢাল থেকে একটু নিচের দিকে চলে যায়, সেখানে অবঘর্ষ প্রক্রিয়া কাজ করে, তার ফলে খাত গঠিত হয়। এই খাতের সামনের অংশে কিছুটা সঞ্চয় করে, কারণ একেবারে ঢাল কমে যায়, ওই যে ক্ষয়জাত পদার্থগুলো কোথায় বা নিয়ে যাবে, সামনেটায় কিছুটা জমা করার ফলে ঢিপি হয়ে যায়। এর ফলে হাতল ছাড়া ডেক চেয়ারের মতন একটা ভূমিরূপ তৈরি হয়, যেটা আমরা সার্ক নামে বলে থাকি।
তো এই হচ্ছে কাকে বলে, তারপর হচ্ছে উৎপত্তি। আর যদি পারা যায় উদাহরণটা যদি মনে করা যায়, অবশ্যই উদাহরণ লিখতে হবে। মূলত হিমবাহের ক্ষয়কার্যের ফলে ভূমিরূপগুলি নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ডে দেখাও যায়, আর উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায়, যেমন কেদারনাথ, বদ্রীনাথ, এই জায়গাগুলোতে দেখা যায়। তো এখানে যেমন লিখেছি, নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডে এই ধরনের দেখা যায় ভূমিরূপ। তো এরপরে এর একটা ডায়াগ্রাম। তো এর ডায়াগ্রামটা কিভাবে আঁকবো? খুব সহজভাবে ডায়াগ্রামগুলো আঁকা শিখতে হবে। তো কি হয়েছে না, ডায়াগ্রামের ক্ষেত্রে তোমরা যেমন সার্কের ক্ষেত্রে, তো এই যে সিম্পল, দেখো কতক্ষণ সময় লাগবে। দেখো এইরকম এটা টানলাম, তো এইরকম টেনে এই ভূমিরূপ খাড়া ঢাল, অবতল অংশ খাদ গঠিত হলো, আর এই ভূমিরূপটা তৈরি হলো। ব্যাস, এটা হলো। এবার এখান থেকে যে হিমবাহটা এখান থেকে গেছে তার একটা চিত্র, তার একটা ডট 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 করে লাইন করে দিলাম। দেখো কতক্ষণ লাগছে খেয়াল করবে, একদম নয়, পরিষ্কার হলো। এবার এই জায়গাটায় লিখে দিলাম, এটা কি খাড়া দেওয়াল, একটু ছোট করে লিখবে। খাড়া দেওয়াল হলো। এই জায়গাটা লিখে দিলে হচ্ছে কড়ি হ্রদ, কড়ি হ্রদ। কারণ কি এই জায়গাটায় যে নিচু অংশ সেখানটায় জল জমে। আর সব থেকে যেটা সহজ, কিচ্ছু ব্যাপার নয়, মানে একেবারে ইজি যেটা, সেটা হচ্ছে একবারে মানে যে কোনো কালার ভূমিরূপ হলে একটু রঙটা একটুখানি ব্রাউন কালার দেওয়ার চেষ্টা করবে। আর যদি জলভাগ হয় একটু, দেখো কতক্ষণ লাগছে, দেখো খুব বেশি হলে 1 মিনিট লাগবে। অর্থাৎ 3টে ছবির জন্য তোমরা মূলত 3 মিনিট সময় দেবে। তো দাও না, পরীক্ষার সময় যথেষ্ট সময় থাকে। কাজ শেষ। এটাকে করলাম, করার পরে কি করলাম, এটাকে একটা ভালো করে একটা 4 চৌকো বক্সের মধ্যে রাখলাম। রেখে কি করলাম না, এই জায়গাটা লিখে দিলাম কড়ি বা সার্ক। একটা যে কোনো ডায়াগ্রামের নিচে সেটা কি আঁকছো সেটাকে কিন্তু বলতে হবে। যদিও বা এর ভিতরে কড়ি লেখো, সার্ক লেখো, তবু ডায়াগ্রামকে একটা বক্স করবে, করে তারপর কড়ি বা সার্ক এই কথাটা তোমরা লিখবে। ব্যাস হয়ে গেল। তো এই জায়গাটায় ব্যাস এই যে ডায়াগ্রাম হয়ে গেল। এরপর চলে আসি কি না, পিরামিড চূড়া। তো পিরামিড চূড়ার ক্ষেত্রে কি হয় না, হিমবাহের ক্ষয়কার্যের ফলে আর একটা ভূমিরূপ, এখানেও তাই করেছি। একটা সংজ্ঞা দেব, একটা উৎপত্তি, আর একটা উদাহরণ। সংজ্ঞা কি না, হিমবাহের ক্ষয়কার্যের ফলে একটা যে পর্বত শৃঙ্গ রয়েছে তার 3-4 দিকে যদি 3-4টে সার্ক গঠিত হয়, তাহলে মধ্যভাগের অংশটি কি হয়, খাড়া মতন হয়ে থাকে, পিরামিডের মতন হয়। একেই বলা হয় পিরামিড চূড়া। এক্ষেত্রে উৎপত্তি কি করলে না, উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের একটু বানান ভুল আছে এখানে, ওটা অবঘর্ষ হবে। অবঘর্ষ ও উৎপাটন প্রক্রিয়ার ফলে একটি যে পর্বত তার চতুর্দিকে 3-4টি যদি সার্ক গঠিত হয়, সার্কের অবতল অংশ গঠিত হয়, তাহলে তার মাঝখানের অংশটি কি হয়, তীক্ষ্ণ হয়ে যায়, খাড়া হয়ে যায় এবং সুচালু হয়, যা দেখতে অনেকটা পিরামিডের মতন হয়। এইভাবে পিরামিড চূড়া গঠিত হয়। দেখো লেখার মধ্যে কিন্তু খুব সরল ব্যাপারটা থাকবে, এবং কিন্তু তার মানে এই নয় যে মূল কথাগুলো বাদ হয়ে যাবে। যেমন এখানে দেখো মূল কথা হচ্ছে যে সার্ক গঠিত হওয়া, তার ফলে মাঝখানটা খাড়া হওয়া। আর সার্ক কীভাবে গঠিত হয় না, সার্ক গঠিত হয় মূলত অবঘর্ষ এবং উৎপাটন প্রক্রিয়ার ফলে। তো এই ছোট ছোট মূল কথাগুলো এখানে দিতে হবে, দিলেই কিন্তু পূর্ণ ব্যাপারটা উঠে আসবে। আমি উৎপত্তি লিখতে গিয়ে খুব সহজভাবে লিখে দিলাম যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে মাঝখানে যে খাড়া পর্বত তৈরি হয় তাকে বলে, না, এর মধ্যে গুছিয়ে লিখতে হবে যে কিভাবে হয়, কারণ উৎপত্তির মতন করেই ব্যাখ্যা করতে হবে। তার মানে এই নয় যে অনেকটা বড় নোট হয়ে যাবে, এক পাতার উপরে লেখা হবে, লিখেই যাচ্ছে, এরকম ব্যাপারটাও নয়। ভূগোলে নাম্বার পাওয়ার মূল বিষয় হচ্ছে পয়েন্ট করা, পয়েন্টের ভেতর খুব সহজ সরলভাবে 2-4 লাইন লেখা, এমন নয় যে অনেকটা লিখতে হয়, আর ডায়াগ্রাম দেওয়া। এক্ষেত্রে উদাহরণ হিসাবে আমরা কি করছি না, উত্তরাখণ্ডের যে বদ্রীনাথ রয়েছে সেখানে নীলকণ্ঠ বলে একটি পর্বত রয়েছে, যা একটি পিরামিড চূড়ার উদাহরণ। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ডায়াগ্রাম দেখো কত সহজভাবে ডায়াগ্রাম হবে। এইগুলোই বোঝার বিষয় আছে যে ডায়াগ্রাম কত সহজে আঁকা যেতে পারে। দেখো এক্ষেত্রে কি করলাম, প্রথমে এই
ত্রিভুজটা আঁকলাম, ভালো করে দেখো, এই ত্রিভুজ আঁকলাম। তারপরে কি করলাম, এখান থেকে এখানে আরেকটা দিলাম, এখান থেকে আরেকটা দিলাম, এখান থেকে একটা দিলাম, হলো। এরপর একটা, দুটো, তিনটে, চারটে, কিচ্ছু আর করতে হবে না, ব্যাস। এর ভিতর থেকে এবার কি করব, এবার হচ্ছে এই কালারটা করে দিলাম। ব্যাস হয়ে গেল, মিটে গেল। এই জায়গাটা, এই কোন জায়গাটা পিরামিড চূড়া, না এই জায়গাটা লিখে দিলে পিরামিড চূড়া। পিরামিড চূড়া। তো আবার সেই সেম জিনিস, তো কি করলাম না, এই জায়গাটাকে বক্স করলাম, বক্স করে এই জায়গাটা লিখলাম পিরামিড চূড়া। ব্যাস, কাজ শেষ। এইভাবে মানে 1 মিনিটের ব্যাপার, এমন নয় যে অনেকক্ষণ ধরে সময় লাগছে কি করে দেবো। আর ছবিটা তোমরা খেয়াল করে দেখো, খুব সহজ সরলভাবে আঁকছি, ব্যাস একেবারে সিম্পল আঁকা। এগুলো তোমরা বাড়িতে আমি আঁকাগুলোকে ভালো করে খেয়াল করবে, তো তাহলেই বুঝতে পারবে যে কত সহজে আঁকা যায়। এরপর চলে আসি ঝুলন্ত উপত্যকা, যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে কি হয় না, বেশ কিছু উপত্যকা প্রধান হিমবাহের উপর ঝুলন্তভাবে, উপত্যকার উপর ঝুলন্তভাবে থাকে, একে বলা হয় ঝুলন্ত উপত্যকা। সংজ্ঞা দেবে, উৎপত্তি কি, উৎপত্তিটা সহজে লিখবে, যে যেমন প্রধান নদীর সাথে উপনদীগুলি এসে মিলিত হয়, তেমন একটা প্রধান হিমবাহের স্তূপ, যে তার সাথে পাশ থেকে আসা কতগুলি ছোট ছোট হিমবাহের স্তূপ, যেগুলোকে আমরা উপহিমবাহ বলে থাকি, সেগুলি এসে মিলিত হয়। এবার কি হয় না, প্রধান হিমবাহ যেহেতু সেখানে বরফের স্তূপ বেশি, তাই তার ক্ষয় করার ক্ষমতাও বেশি, তাই সে যে জায়গা দিয়ে যায় তার খাতটা গভীর হয়। তুলনামূলকভাবে তার ডান দিক এবং বাম দিক থেকে যে ছোট ছোট হিমবাহগুলি এসে মিলিত হয়েছিল, সেগুলিতে বরফের পরিমাণ কম, তাই তার ক্ষয় করার ক্ষমতাও কম। পরবর্তীকালে তার ফলে তার খাতটা কী হয়, কম গভীর হয়। পরবর্তীকালে যখন বরফ সরে যায়, তখন দেখা যায় যে গভীর খাতের, প্রধান হিমবাহের যে গভীর খাত, তার ঠিক দুপাশে যে হিমবাহগুলো এসে মিলিত হয়েছিল, তার যে খাতগুলো অপেক্ষাকৃত কম গভীর এবং উঁচুতে অবস্থিত, যেন মনে হচ্ছে ঝুলে রয়েছে প্রধান হিমবাহের উপর। এটাকেই বলা হয় ঝুলন্ত উপত্যকা। তো উত্তরাখণ্ডে বদ্রীনাথের নিকট যেহেতু ওখানে পিরামিড চূড়াও রয়েছে, তাই ওই অঞ্চলে ঝুলন্ত উপত্যকাও বেশ কিছু লক্ষ্য করা যায়। ব্যাস, এইখানে মূল বিষয় সংজ্ঞা, উৎপত্তি, উদাহরণ খুব সহজভাবে লিখতে হবে। কিভাবে লিখবে সেটা আমি বলে দিচ্ছি পয়েন্ট করে করে, যে এইভাবে 3টে করে পয়েন্ট দেবে, তোমাদের নাম্বার কাটার জায়গা থাকবে না। এবার ঝুলন্ত উপত্যকার আঁকা সবাই জানে একটু কঠিন, আমি তোমাদের দেখাচ্ছি কত সহজে ঝুলন্ত উপত্যকার ডায়াগ্রাম আঁকা যায়। তোমরা তখন ভাববে যে এত সহজে করা যায়, অবশ্যই করা যায়। তো কিভাবে হয় না, প্রথমে একটা বক্স করে নাও ছোট্ট, দেখবে সময়টা কতটা কম লাগছে, তোমরা শুধু দেখবে, হলো। এবার কি করলে, এই কোণ থেকে একটা, দুটো, তিনটে বলে ঠেকে গেল, এই বাঁকিয়ে হলো। যেমন বাঁকালে সেই প্যারালালে এদিকেও তুলে দিলে, এদিকেও হাত বাঁকিয়ে বাঁকিয়ে এদিকটা তুলে দিলে, এদিকটাকেও হাত বাঁকিয়ে বাঁকিয়ে তুলে দিলে, হলো। এরপর তোমরা যেটা করবে, এখান থেকে একটা এরকম লাইন টানবে, ঠেকাবে না, হয়ে তারপরে এখানটা এরকম বাঁকিয়ে দাও, এরকম বাঁকিয়ে দাও, এরকম বাঁকিয়ে দাও, ক্লিয়ার। এইবার যেটা হচ্ছে দেখো তোমরা, এইবার যেটা করছি সেটা হচ্ছে কি, এবার এই জায়গাগুলো একটু খাড়া এরকম করে দাও, পাহাড়ের যেমন হয় দেখতে, তাহলেই মনে হবে, দেখো তোমাদের হলো। এবার এই জায়গাগুলো একটু বাঁকিয়ে দাও, কিচ্ছু নেই, দেখো এই মনে হচ্ছে না পাহাড়ের খাঁজ তৈরি হয়েছে। তো তারপরে কি হলো, তারপরে হচ্ছে তোমার নদীগুলো। এবার এই যে যেহেতু এই জায়গাটা উঁচু, আর এই নিচের যে প্রধান হিমবাহ, নদীটা ধরো এখান থেকে গিয়ে এরমভাবে এলো, এখান থেকে এসে এইভাবে যাচ্ছে, দেখো এবার মনে হচ্ছে যে হ্যাঁ হচ্ছে, এই যাচ্ছে। এইবার হচ্ছে তোমার লিখতে হবে, লেখাটা কি করতে হবে, ধরে নিই
সবুজ কালার দিয়ে লিখি যে এই জায়গাটা হচ্ছে উপহিমবাহ, এটা লিখে দিতে হবে, উপহিমবাহু উপত্যকা। আর এই জায়গাটা হচ্ছে প্রধান উপত্যকা, এই জায়গা দিয়ে প্রধান হিমবাহ গেছে। বেশ, আর এই যে ঝুলে রয়েছে এটাই হচ্ছে ঝুলন্ত উপত্যকা। তার মানে যেখানটা উপহিমবাহ রয়েছে সেই জায়গাটাই অ্যাকচুয়ালি কি ঝুলন্ত উপত্যকা। এটা মনে রাখতে হবে। হয়ে কি করতে হবে না, সেই একই রকমভাবে যে হয়ে গেল এখানটা লিখে দিতে হবে ঝুলন্ত উপত্যকা। দেখো ছবিটা দেখে তোমরা যদি আঁকাটার ধরনটা দেখো, তোমরা ভিডিওটাকে আবার একবার করে পিছন দিকে একটু নিয়ে গিয়ে দেখবে যে আঁকার ধরনটা দেখবে, দেখে অনেকটা মনে হচ্ছে জটিল, কিন্তু যখন আঁকলাম তখন যদি আরেকবার ঘুরিয়ে দেখো দেখবে যে আঁকাটা অনেকটা সহজ, তেমন কোনো কঠিন ব্যাপার নয়। অ্যাকচুয়ালি আমরা ডায়াগ্রামগুলোকে খুব কঠিনভাবে বইয়ের পাতায় দেখি, যদি সহজভাবে আঁকা দেখি কিন্তু একেবারেই সহজ হয়ে যায়, নিজের মতন করে সাজিয়ে নিতে হয়। তো যাই হোক, এখানে এইভাবে ভূমিরূপগুলোকে পয়েন্ট আউট করতে হবে এবং পয়েন্ট আউট করার পরে এইভাবে একেবারে সহজ সরল ডায়াগ্রাম দিয়ে কাজ করতে হবে। এই ব্যাপারটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ডায়াগ্রাম দেবে এবং ডায়াগ্রামের সাথে পয়েন্ট আউট করবে। তো আজকে প্রথম ভিডিও হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে গঠিত ভূমিরূপ সেটি তোমাদের এখানেই শেষ করছি। এর পরের দিন আবার অন্য কোনো একটি টপিক নিয়ে সেটি কিভাবে পয়েন্ট আউট করতে হয় তো আমরা আলোচনা করব। এরপরও তোমাদের যদি কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে তোমরা জানাবে, বা তোমাদের মনে হচ্ছে যে এই প্রশ্নটির উত্তর একটু সাজিয়ে দিলে ভালো হয়, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি আমার দিক থেকে চেষ্টা করব যে সেগুলোকে রেডি করে তোমাদের সামনে তুলে ধরার। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।